সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব, বৃষ্টি উজানের ঢলে ফেনীতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক গ্রাম, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে গিয়ে 4 চা শ্রমিকের মৃত্যু, আহত 1। জাতীয় নির্বাচনে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত বিজিবি, সাতকানিয়ায় বললেন বাহিনী প্রধান। টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের অন্তত 21টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। তবে বুধবার দুপুর থেকে বৃষ্টি কমায় নদীর পানিও কমতে শুরু করেছে। বাঁধের ভাঙা স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানি প্রবেশ করছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে। একাধিক সড়ক পানিতে তলিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ। দক্ষিণের জেলা বরগুনায় বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে, ভেসে গেছে বিভিন্ন এলাকার মাছের ঘের, তলিয়ে গেছে ফসলি জমি। বাগেরহাটের 9টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় মাগুরা পৌর এলাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ভারী বর্ষণে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। এতে আতঙ্কে রয়েছেন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা বাসিন্দারা। বরগুনার পাথরঘাটা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় 3 জেলে নিখোঁজ হয়েছেন। সকাল 8টার দিকে পাথরঘাটা উপজেলার চরদোয়ানি ইউনিয়নের খলিফার হাটের আলমগীর খলিফার মালিকানা এমপি সাইকুল ট্রলার ডুবির ঘটনা ঘটে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি জানান, বঙ্গোপসাগরে জাল ফেলে ট্রলারে জেলেরা ঘুমিয়ে পড়েন। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ওই ট্রলারে থাকা জেলেরা সাগরে ঝাঁপিয়ে পড়লে ভাসমান অবস্থায় কিছুক্ষণ পর 9 জনকে উদ্ধার করে পাশে থাকা অপর একটি ট্রলার। তবে এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। টানা বৃষ্টির প্রভাবে জনদুর্ভোগ ও ট্রলার ডুবির বিষয়ে আরও তথ্য জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শাহ আলী। এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? বিভিন্ন জায়গায় তো জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেটি আমরা বলছিলাম, এবং ট্রলার ডুবির যে ঘটনা ঘটেছে সেখানে তো এখনো 3 জন নিখোঁজ রয়েছেন। তাদের কি কোনো খোঁজ পাওয়া গেল কিনা? দোলা, আসলে আপনি যেমনটা জানতে চাচ্ছেন যে সকাল থেকে আমরা দেখেছি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই সেই বৃষ্টির কারণে কিন্তু যে জলাবদ্ধতা বরগুনার পৌর শহরের কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রোড কিন্তু তলিয়েছে। এর মধ্যে কলেজ রোড, টিকিবি রোড, আরো বেশ কয়েকটি জায়গা আমরা খোঁজ খবর নিয়েছি যে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে মাছের ঘেরগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। এই আহ, আমরা দেখেছি যে দুপুরের পর থেকে পানি নামা শুরু হয়েছে এবং সেই পানি নামার কারণে কিছুটা পানি কমছে এবং এই যে বৃষ্টি পড়ছে দীর্ঘদিন যাবত, যে টানা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু এই অবস্থা। আমরা যদি বলি যে গতকালকে আসলে রাতে আহ, আহ, বরগুনার পাথরঘাটার যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঝড়ের কবলে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে এবং ওই ট্রলারে প্রায় 12 জন জেলে ছিল। সেই 12 জন জেলের মধ্যে 9 জনকে জীবিত উদ্ধার করেন একটি ট্রলারে কিন্তু নিয়ে আসছেন এবং আমরা দেখেছি সেটা কিন্তু পাথরঘাটা উপজেলার যে চরদোয়ানি ইউনিয়ন রয়েছেন খলিফার হাট আলমগীর খলিফার একটি এমপি সাইফুল ট্রলার ডুবির ঘটনা ঘটে এবং উদ্ধারকৃত জেলেদের কিন্তু অন্য ট্রলার করে তারা নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু পাথরঘাটা উপজেলার যে মৎস্যজীবী ট্রলার যে সমিতির যিনি সভাপতি রয়েছেন গোলাম মোস্তফা, তিনি আমাদেরকে যারা জানিয়েছেন যে বঙ্গোপসাগরে জাল ফেলার যে পরে তারা আসলে রাতে ঘুমিয়ে যায়, সকালবেলা হঠাৎ দেখে যে আসলে ট্রলার ডুবে গেছে এবং সেই অবস্থায় কিন্তু 3 জন নিখোঁজ রয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের হাতে তথ্য এসেছে যে সেই নিখোঁজ 3 জেলেকেও জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছে, নিয়ে আসা হচ্ছে। আসলে এই দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু তারা জীবিকা নির্বাহ করেন এই মাছ শিকার করে। তারা আসলে জানতো না যে আবহাওয়ার পরিস্থিতি বা খবর না পেয়ে তারা মাছ শিকার করতে গিয়েছিলেন গভীর সমুদ্রে। তারা আসতে দেরি হওয়ার কারণে মূলত এই দুর্ঘটনার ঘটে। এছাড়াও কিন্তু বরগুনার যে দূরপাল্লার যে লঞ্চ গুলো সেগুলো কিন্তু ছেড়ে যায়নি আবহাওয়ার কারণে, আমরা দেখেছি। আর এই যে আবহাওয়া বর্তমানে যে বৃষ্টি না হলে কিন্তু গুমোট অবস্থা বিরাজ করছে। তো এই ছিল আসলে বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আবহাওয়া। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী।
এদিকে বরগুনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৬৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৭১৫ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫২ জন, পাথরঘাটায় ৭ জন, তালতলিতে ২ জন ও বামনা উপজেলায় ৫ জন। বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন ১৩৭ জন। রোগীর চাপ বাড়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবর্তী হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় গত রাতে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে যান কয়েকজন চা শ্রমিক। এই সময় বিষাক্ত ধোঁয়ায় ৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন রানা নায়ক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালী। এই ঘটনায় অপর একজন আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি আছে বিজিবির, এমনটা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। বিজিবির মহাপরিচালক আরও বলেন, সীমান্ত সুরক্ষিত রাখতে প্রয়োজনে জীবন দেবে বাহিনীর সৈনিকরা। এ সময় সীমান্তে চোরাচালান সহ নানা অপরাধ দমনে আরও সচেষ্ট হওয়ার তাগিদ দেন তিনি। লালমনিরহাটে দুর্গাপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ১০ জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির দাবি, গত রাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ মিলে দুর্গাপুর সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে ইটভাটায় কাজ করতে ভারতে পাড়ি দিয়েছিলেন তারা। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। বিজিবি জানিয়েছে, আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছেন। তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়। গৃহ পরিচারিকার কাজ করে সংসারের হাল ধরেছেন জুলাই আন্দোলনে শহীদ জাকির হোসেনের স্ত্রী সালমা বেগম। একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তার। স্থায়ী কর্মসংস্থানের দাবি শহীদ জাকিরের স্বজনদের। পটুয়াখালীর দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জাকির হোসেন কাজ করতেন পোশাক কারখানার সেলাই মেশিনের কর্মচারী হিসেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর রায়েরবাগে গুলিবিদ্ধ হন জাকির। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা জাকিরের স্ত্রী সালমা বেছে নিয়েছেন গৃহ পরিচারিকার কাজ। একমাত্র সন্তান জিদনির পড়াশোনা চালাতে হিমশিম খেতে হয় তাকে। স্বামীর মৃত্যুর পর জুলাই ফাউন্ডেশন, জামায়াত ও বিএনপি থেকে কিছু অর্থ সহায়তা পেলেও ধার দেনা মেটাতেই সব খরচ হয়ে যায়। আমি এখন অসহায়। আমি আমার মেয়ে নিয়ে আসি, আমি এখন মাদ্রাসায় রান্না করি। যে টাকা সরকার দিয়েছে আমাকে, কিন্তু অত শেষ হয়ে গেছে। আর আমার আম্মু বা আমাদের পরিবারের মধ্যে চাকরি দিলে আমরা ভালোভাবে চলতে পারতাম। এলাকাবাসীর দাবি, নিহত জাকিরের স্ত্রীর একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। বাঁচার মতো তাদের কোনো পথ নাই, আর বাইরে তাদের কোনো ধন সম্পদ বা জায়গা জমি তাদের কিছুই নাই। ওর পড়ালেখা বা ওর ভবিষ্যৎ বা জাকির ভাইয়ের ওয়াইফ আছে, তাকেও যেন পুনর্বাসন করা হয়। সকল শহীদ পরিবারকে উপজেলার বরাদ্দকৃত অনুদান অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করার কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। শহীদ জাকির এবং অন্যান্য শহীদ পরিবারের বিষয়ে সরকারি যে কোনো সাহায্য সহযোগিতা আসলে আমরা তাদেরকে সর্বোচ্চ বিবেচনায় রাখার জন্য উদ্যোগ নিয়েছি। সরকারি সহায়তা পেলে শহীদ জাকিরের ৮ম শ্রেণী পড়ুয়া কন্যা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মনে করেন স্থানীয়রা। দীপ্ত, বার্তা কক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার।
বিসিএস শিক্ষা ক্যাডারে কর্মরত উল্লাস পাল ৪৪তম বিসিএসে তার পছন্দের প্রশাসন ক্যাডার পেয়েছেন। শারীরিক প্রতিবন্ধী হলেও শিক্ষা জীবনে কোটা সুবিধা নেননি। বর্তমানে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের প্রভাষক পদে কর্মরত তিনি। জন্মগতভাবেই 2 হাত ও পা বাঁকা। শিশুকাল থেকেই হাঁটার জন্য নির্ভর করতে হয়েছে পরিবারের সদস্যদের ওপর। চিকিৎসা করে নিজে চলাফেরা করতে পারলেও হাঁটা পুরোপুরি স্বাভাবিক হয়নি। বলছি ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডার পাওয়া উল্লাস পালের কথা। শারীরিক প্রতিবন্ধকতা উল্লাস পালের জন্য কখনো বাধা হয়নি। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম করে গেছেন তিনি। কোটা ছাড়াই শিক্ষাজীবন শেষ করেছেন উল্লাস। ৪৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডার পান, কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে পরে ৪৪তম বিসিএসে বসেন। এবার কাঙ্ক্ষিত সেই প্রশাসন ক্যাডার ধরা দিল উল্লাস পালের হাতে। আমার রেজিস্ট্রেশন নাম্বারটা তো মুখস্থই ছিল এবং আমি চেক করি যে আমি প্রথমে প্রশাসন ক্যাডারে আমি আগে চোখ বুলাই যে এখানে আমার রোলটা আছে কিনা। তো একবারে দেখি যে আমার রোলটা পেয়েছি, মানে চোখের পলকে যখনই দেখলাম যে আমার রোলটা এখানে আছে তখন থেকে আসলে একটা মনে হচ্ছে যে যেই ধরফরানি যেটা ছিল বুকের মধ্যে সেটা হঠাৎ করে থেমে গেছে এবং একটা মনে হচ্ছে হৃদয়ে একটা শীতলতা বিরাজ করছে, এরকম একটা অনুভূতি তখন জাগ্রত হয়েছিল আমার মধ্যে। সন্তানের এমন সাফল্যে উল্লসিত তার পরিবার। আমার একটা ভাই, সেও বিসিএস ক্যাডারে, শিক্ষা ক্যাডারে, তার থেকেই ও ক্যাডারের একটা অনুপ্রেরণা পায়। ও ছোটোবেলা থেকেই করছে যে আমিও ক্যাডার হবো কাকুর মতো। পরে আস্তে আস্তে যখন বুঝতে শিখছে তখন ওর এক পর্যায়ে আসলো যে আমি যদি প্রশাসনিক ক্যাডারে হইতে পারি তাই আমি দেশের জন্য সেবা যত্ন সাধ্যমতো করে যাব, যাতে জনগণ আমার কাছে আইসা সুবিচার পায়, সুফল পায়। ম্যাজিস্ট্রেট হইল আমরা খুব গর্বিত। আপনারা দেশের সবাই ওর জন্য দোয়া করবেন। উল্লাস এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পূর্ণ করেন। ৪০তম বিসিএস থেকে চেষ্টা করে ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডার পান। এবার স্বপ্নের ক্যাডার প্রশাসনে আলোক ছড়াবেন উল্লাস, এমনটাই প্রত্যাশা সবার। দীপ্ত, বার্তাকক্ষ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন। মামলায় নাটকীয় মোড় নিয়েছে সাবেক আইজিপি রাজসাক্ষী হয়। বৃহস্পতিবার তিনি ট্রাইব্যুনালকে জানান 5টি অভিযোগের সবকিছুর তথ্য উপাত্ত তুলে ধরবেন সাক্ষ্য গ্রহণের সময়। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই পলাতক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার বিরোধী ওই আন্দোলনে হত্যার নির্দেশদাতা বা সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তখন ওই বিষয়টিও সামনে আসে। এরপর শেখ হাসিনার ফাঁস হওয়া এক অডিও আলাপেও লিথাল ওয়েপন বা মরণাস্ত্র ব্যবহারের নির্দেশের বিষয়টি তদন্ত সংস্থা উল্লেখ করে। অবশেষে সেই জুলাইয়ে এসেই গণহত্যার মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে শেখ হাসিনার। তিনি ছাড়াও মামলায় আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ত্রয়ীর বিরুদ্ধে মোট 5টি অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। জুলাই এবং আগস্টে ১৫০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে, যাদের মধ্যে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ, চিরস্থায়ীভাবে অঙ্গহানি সহ নানান ধরনের মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বৃহস্পতিবার মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। ৩ আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও ৪ আগস্ট হবে সাক্ষ্য গ্রহণ। চার্জ গঠন হয়েছে। চার্জ গঠনের পরে আগামী ৩রা আগস্ট ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং ৪ঠা আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত আইজিপি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এবার তিনি জুলাই আগস্টে গণহত্যার মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।
এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে পুনর্গঠিত ট্রাইব্যুনালে দাখিল করা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হলো। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের 11তম দিনের শুরুতে সূচনা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। দিনের সংলাপে আলোচনার মূল বিষয়ের মধ্যে রয়েছে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণার বিধান। এসব বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য একাধিক দল তাদের প্রস্তাব ও মতামত উপস্থাপন করছেন। যে বিষয়গুলো আগে বেশ অনেক দূর পর্যন্ত অগ্রসর হওয়া গেছে আলোচনায়, সেগুলো দ্রুত আমরা নিষ্পত্তি করতে চাই। সে কারণে আজকে যেমন যে তিনটি বিষয়ের কথা আমরা বলছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিচারপতির প্রধান বিচারপতি নিয়োগ এবং জরুরি অবস্থা, সেগুলি নিয়ে অতীতে আলোচনা হচ্ছে। ফলে আমি আশা করছি যে আমরা আমাদের অবস্থানগুলো আমরা জানি, এখন এগুলো নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়ার জন্য কিভাবে আগানো যায় সেটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সেভাবেই কাজ করতে হবে। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ধাপের প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সময়ে বৃহস্পতিবার আবারও দুই দেশের মধ্যে আলোচনা হবে। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক এ বৈঠকের জন্য বর্তমানে দেশটিতে অবস্থান করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাংলাদেশ সহ 14টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করা হয়েছে। গত সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি। তবে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিলেও আলোচনার দরজা খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের হামলায় গাজায় একদিনে আরও অন্তত 74 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে 8 জন ত্রাণ প্রত্যাশী। এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে 10 জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে 24 ঘন্টার ব্যবধানে গত সোমবার ও মঙ্গলবার 2 দফা বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের টানা হামলায় গাজায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা 57,700 ছাড়িয়েছে। আহত 1,37,000-এরও বেশি। দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। টেস্টে নাজমুল শান্ত ও ওয়ানডেতে মেহেদী মিরাজের পর টি-20 সংস্করণে অধিনায়কত্বের ব্যাটন লিটন দাসের হাতে, যার আবার ব্যাটে রান নেই। এজন্য শেষ 2 ওয়ানডেতেও খেলেননি তিনি, কিন্তু টি-20তে তিনি বাংলাদেশের অধিনায়ক। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বৃষ্টি ও উজানের ঢলে ফেনীতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক গ্রাম, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে গিয়ে 4 চা শ্রমিকের মৃত্যু, আহত 1। জাতীয় নির্বাচনে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত বিজিবি, সাতকানিয়ায় বললেন বাহিনী প্রধান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।